আধুনিক ভারতের ইতিহাসের আজকের ক্লাসে আমরা যে বিশিষ্ট টপিক ডিসকাস করা শুরু করব সেটা হচ্ছে ঔপনিবেশিক ভারতে সংঘটিত হওয়া বিভিন্ন বিদ্রোহ। সেই বিদ্রোহ নিয়ে ডিটেলস আলোচনা করব। দেখো, এই টপিকটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিকের যত তথ্য রয়েছে, যা যা তথ্য আমার কাছে রয়েছে পরপর দিয়ে যাব, খুব ভালো করে নোট করবে। কারণ তোমরা লক্ষ্য রাখো যে এই 2025 আগামী 2025 সালে প্রচুর পরীক্ষা পিএসসি নিতে চলেছে। কারণ ওবিসি বি এর যে কেস চলছে, ওবিসি এ বি যে কেসটা চলছে, ওটা মিটে গেলে পরপর পেন্ডিং পরীক্ষাগুলো ক্লিয়ার হবে। আজকেই পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ আবার নতুন করে ফর্ম একটা ফিল আপের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো পিএসসি পরীক্ষাকে যদি লক্ষ্য করো, এই বিদ্রোহ থেকে প্রচুর কোশ্চেন দেয়। ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস যখন সলভ করার পর দেখবে বিদ্রোহের এই টপিকটা থেকে 3টে কোশ্চেন একই বছরে দিয়ে দেয়। ওকে, চল তাহলে এই বিদ্রোহটার কারণ কি? কারণ কি কি মনে হয় যে বিদ্রোহটা কিভাবে শুরু হচ্ছে? বিভিন্ন প্রান্তে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন মানুষের দ্বারা বিদ্রোহ কেন শুরু হয়েছিল? কি মনে হয়? কারো কোনো আইডিয়া আছে? বলতে পারবে বিদ্রোহ শুরু হওয়ার কারণটা কি? কি কারণে বিদ্রোহ শুরু হয়েছিল বিভিন্ন প্রান্তে? হুম, শাসকদের অত্যাচার। উম, প্রথম কথা, অত্যাচার ঠিক ভুল কিছু নয়। প্রথমেই যে কারণটা কি ছিল জানো? কারণটা হচ্ছে এতদিন ধরে আমাদের যে ভারতীয় যে জনগণ, নাগরিক, এরা ছিল রাজতান্ত্রিক, অর্থাৎ কোনো রাজার অধীনে একটা বিভিন্ন তাদের লাইফ সংগঠন করে গেছে বিভিন্নভাবে। হঠাৎ করে যখন রাজপাট চুকিয়ে দিয়ে একটা কোম্পানি শাসন করতে শুরু করলো, তখনই তাদের বিভিন্ন রাজস্ব, ভূমি রাজস্ব, বিভিন্ন আইন, যেটা কখনো ছিল না, অর্থাৎ নিয়মের বেড়াজাল। এই নিয়মের বেড়াজালটাই হচ্ছে প্রধান একটা ক্ষোভের কারণ। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে বিভিন্ন অঞ্চলে সংঘটিত হওয়া বিভিন্ন বিদ্রোহ। তাহলে যে বিদ্রোহ নিয়ে আমরা প্রথমে আলোচনা করা শুরু করব, প্রত্যেকেই কম বেশি শুনেছ। এর থেকে বেশি তথ্য তোমাদের কাছে নেই যেটা আমি দেব, নোট ডাউন করে নাও। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, নোট ডাউন করবে। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ খুব ভালো করে খাতায় লেখো। এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝলে? আর একটা জিনিস বলে দিই, যেটা তোমাদের আমার বলার প্রয়োজন। এই রোববার যে মক টেস্ট নেওয়ার কথা আছে না, শুধু হিস্ট্রি নেব, শুধু হিস্ট্রি। তো হিস্ট্রি পার্টটা যতখানি হয়েছে আমি আবার তোমাদের পাঠিয়ে রাখবো, এটা ভালো করে কভার করে নেবে। প্রথমে যদি আমরা আলোচনা করা শুরু করি, ফকির বিদ্রোহ বা সন্ন্যাসী বিদ্রোহ কত সাল থেকে কত সাল, কি বলবে? কত সাল থেকে কত সাল? আম, হুম, এটা 1763, আই থিঙ্ক। 1863, 18 সাল পর্যন্ত 1883। এই বিদ্রোহ স্থায়ী হয়েছিল। নেক্সট পয়েন্ট, ডাব্লিউবিসিএস প্রিভিয়াস কোশ্চেন। প্রথম প্রথম এই বিদ্রোহ কোন শহর, শহর ঠিক বলা উচিত না, কোন জায়গায় সংগঠিত হয় বলা যাবে? কোথায় এই বিদ্রোহ সূচনা ঘটেছিল, কোথায়? নোট ডাউন করে নাও। পশ্চিমবঙ্গ। ঢাকা। ঢাকা, বর্তমান বাংলাদেশ, তৎকালীন পূর্ববঙ্গের ঢাকা। পূর্ববঙ্গ বলা উচিত নয়, বাংলার ঢাকা। এই ঢাকা থেকে বিভিন্ন প্রান্তে কিন্তু ছড়িয়ে পড়ছে, ঢাকা থেকে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। আমি এইভাবে চিরে দিয়ে লিখছি বটে, তোমরা এটাকে লিখে নাও যে এই ঢাকা থেকে ধীরে ধীরে এই বিদ্রোহ মালদা, মুর্শিদাবাদ। দেখো, আমি এভাবে লেখার কারণ কি, একটু মানে যারা এই পেজটাও একটু মনে রাখতে পারবে, তারা কিন্তু টপিকগুলো মনে রাখার পারবে। ওই কারণে রিপ্রেজেন্টেশনটাকে একটু অন্যভাবে করা। দিনাজপুর, দিনাজপুর, ফরিদপুর মানে পূর্ব বাংলা বর্তমানে ফরিদপুর, ময়মনসিংহ, 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 তারপরে নোট ডাউন করে নাও কোচবিহার। অর্থাৎ উত্তর পূর্ববঙ্গে এই বিদ্রোহ কিন্তু কি হয়েছিল, ছড়িয়ে পড়েছিল। কোথা থেকে ছড়িয়েছিল, কোথা থেকে? ঢাকা থেকে। ঢাকা ছিল সূচনা, প্রথম। ঢাকা থেকে মালদা, মুর্শিদাবাদ, রংপুর, ফরিদপুর, দিনাজপুর, কোচবিহার, বিভিন্ন অংশে কিন্তু এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। কথাটা বোঝা গেল? হ্যাঁ কি না? চল, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। তাহলে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ আলোচনা করতে আরম্ভ করেছি। কারণ বলাটা ইম্পর্টেন্ট। এই বিদ্রোহ স্পেসিফিক্যালি কি কারণ, কারণ দিয়ে কোশ্চেন আসে এখন, বিশেষ করে পিএসসি মিসলিনিয়াস পরীক্ষা, ডাব্লিউবিসি এর জন্য গুরুত্বপূর্ণ। কি কারণ? প্রথম লিখে নাও, ভূমি রাজস্ব নীতি, কোম্পানির ভূমি রাজস্ব নীতি। নোট ডাউন করবে।
কোম্পানির ভূমি রাজস্ব নীতি হচ্ছে সেকেন্ড কারণ কি? দেখো, ফকিরের কথা বলেছি, সন্ন্যাসীদের কথা বলছি, ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ, এক্ষেত্রে আর কি কারণ তোমাদের মনে হয়? দেখো, যে কোশ্চেনটা ডাব্লিউবিসিএস এসেছিল, তীর্থকর, হঠাৎ করে তীর্থকর চাপানো, যেটা কিন্তু সন্ন্যাসী সমাজ মেনে নিতে পারেনি, যার দরুন এই বিদ্রোহর দানা বেঁধেছিল। হচ্ছে তারপরে লিখে নাও রেশম ব্যবসার ওপর কর। এই সন্ন্যাসী ও ফকিরদের অনেকেই রেশম ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। এই রেশম ব্যবসার ওপর যে কর চাপানো হয়েছিল, যার প্রতিবাদে এই বিদ্রোহ কিন্তু দানা বাঁধে। হচ্ছে হ্যাঁ কি না? মনে থাকবে? এরপরে যেটা আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, বিদ্রোহ তো বলছি, বিদ্রোহ বলার সঙ্গে সঙ্গে যে পয়েন্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে বিশেষ কিছু নেতৃত্বের নাম বলা যাবে, বলা যাবে? হ্যাঁ স্যার, ভবানী পাঠক, ভবানী মজুমদার। পাঠক, ভেরি গুড, সুন্দর, ভবানী পাঠক, ভবানী পাঠক। তবে দেখা যায় যদি আমরা এই বিদ্রোহ নিয়ে ডিটেলসে আলোচনা করি, তাহলে এটা বুঝতে পারবো এই বিদ্রোহ ধীরে ধীরে সন্ন্যাসী ও ফকিরদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। যেহেতু ভূমি রাজস্বটা চলে এসেছিল, এই বিদ্রোহ ধীরে ধীরে কৃষকদের মধ্যেও ছড়িয়ে পড়ে, এই বিদ্রোহ ধীরে ধীরে কৃষকদের মধ্যেও ছড়িয়ে পড়ে। হচ্ছে এই ভবানী পাঠকের সঙ্গে যে ব্যক্তিটির নাম যায়, মানে যে মহিলার নাম যায়, তিনি কি? দেবী চৌধুরানী। চৌধুরানী। এই দেবী চৌধুরানী, ভবানী পাঠক, এই সম্পর্কিত বর্ণনা আমরা কোথায় লক্ষ্য করি? স্যার আনন্দমঠ আনন্দমঠ। উপন্যাস। আনন্দমঠ উপন্যাস। কেন? এটা এটা নোট ডাউন করে নাও, এটা নোট ডাউন করে নাও যে সন্ন্যাসী বিদ্রোহের কথা আমি লেখাচ্ছি না, সন্ন্যাসী বিদ্রোহের কথা উল্লেখ পাওয়া যায় বঙ্কিম চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে। কোশ্চেন দেয় আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের কথা লক্ষ্য করা যায়? অপশান হচ্ছে, অপশান হচ্ছে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ। ওকে, চলো। এছাড়া ভালো করে শুনবে, এই যে দুটো লিখলে না, এখানে একটু লিখে রাখো কৃষক, অর্থাৎ কৃষকদের নেতৃত্ব দেন কে? এই এই ভবানী পাঠক ও দেবী চৌধুরানী। এই কৃষক ছাড়া ফকিরদের কে নেতৃত্ব দেন? তিনটে নাম জানা উচিত ফকিরদের। একটা হচ্ছে, নোট ডাউন করে নাও, চিরাগ আলী, নোট ডাউন করে নাও, নামগুলো ইম্পর্টেন্ট। চিরাগ আলী, তারপরে হচ্ছে মুসা শাহ, মুসা শাহ বা মুসা শাহ, যেটা ইচ্ছে বলতে পারো। আর ৩ নম্বর নোট ডাউন করো, মজনু শাহ, মজনু শাহ। ওকে, এই তিনজনের নাম কিসের, মানে কাদের নেতৃত্ব দিচ্ছে? এরা কিন্তু ফকিরদের নেতৃত্ব দিচ্ছে, এরা ফকিরদের নেতৃত্ব দিচ্ছে। দেখো, এই পয়েন্ট করে দিলাম, এই পয়েন্ট আশা করি তোমাদের কাছে কোনো সমস্যা হওয়ার কথা নয়। হচ্ছে হ্যাঁ কি না? তবে একটা বিদ্রোহ যখন পড়ছি, আরেকটু ডিটেলসে পড়া উচিত। আরেকটু ডিটেলসে বলতে কি, যে কোন, মানে কি কি ঘটনা ক্রনোলজিক্যালি বা সাল ওয়াইজ কি কিভাবে ঘটেছিল, একটু ইম্পর্টেন্ট, নোট ডাউন করে নাও। যে 1760 সালে, আমরা 63 কি ধরি বটে, তাহলে 1760 কিন্তু একটা ঘটনা ঘটে, তখন সেটাকে বিদ্রোহ হিসাবে আসেনি। লিখে নাও যে ঢাকায় ইংরেজ কুঠি আক্রমণ, লিখে নাও ঢাকায় কুঠি আক্রমণ। কুঠি বলতে যেখানে ইংরেজ সেনাবাহিনী ছিল, কুঠি আক্রমণ, মনে থাকবে? তারপর নোট ডাউন করো 1770, 1770 নোট ডাউন করো পূর্ণিয়া, পূর্ণিয়া বলতে বিহার, পূর্ণিয়ায় একটা লিখে নাও যে ইংরেজ ও বিদ্রোহীদের মারামারি, লিখে নাও যে বিদ্রোহীরা কিন্তু পরাজিত হয়, লিখে নাও বিদ্রোহীরা পরাজিত হয়। একটা সিকোয়েন্স জাস্ট নোট, মানে বলে রাখছি আর কি, একটু ডিটেলসে বলার জন্য। পরাজিত হয় হচ্ছে, নোট ডাউন করে নাও 1776 সাল, 1776 সাল। 76-এ কি হয়? 76-এ যে ইংরেজদের মানে একটা কৌশল হতে পারে বা কোনো ব্যাপার, এই বিদ্রোহে সন্ন্যাসী ও ফকিরদের মধ্যে দ্বন্দ্ব। এর কিন্তু কি কারণ বা কি ব্যাপার, সেরকম কিন্তু কোনো তথ্য লেখালেখির মধ্যে বা কোনো জায়গায় পাওয়া যায়নি। লিখে রাখো সন্ন্যাসী ও ফকিরদের মধ্যে দ্বন্দ্ব। যে দ্বন্দ্বের দরুন কি হয়, এই বিদ্রোহের ব্যাপারটা হচ্ছে একটা, মানে অতটা, মানে রোষানলটা কমে যায় এবং এই বিদ্রোহটা আস্তে আস্তে কৃষকদের মধ্যে ছড়িয়ে পড়ে। হচ্ছে
অসুবিধা নেই। চলো, এই বিদ্রোহ সম্পর্কে যদি বলা হয়, এই বিদ্রোহ সম্পর্কে নোট ডাউন করে নাও যে উইলিয়াম হান্টার উইলিয়াম হান্টারের নাম লেখো। উইলিয়াম হান্টার এই সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ নাম দেননি, ইনি এটিকে কৃষক বিদ্রোহ নাম দিয়েছেন। মনে থাকবে কে কাকে এই বিদ্রোহ নাম দিয়েছে, এটা কিন্তু আমাদের জেনে রাখাটা প্রয়োজন। উইলিয়াম হান্টার কৃষক বিদ্রোহ নাম দিয়েছেন, মনে থাকবে? হ্যাঁ কি না লেখা হচ্ছে? অসুবিধা নেই। চল, এই বিদ্রোহ কমপ্লিট। দেখো, একটা পেজে কমপ্লিট করলাম। যেটুকু ইনফরমেশন আমার জানা ছিল, বলা দেওয়ার দরকার ছিল, আমি কিন্তু দিয়ে দিলাম। ওকে, নেক্সট নেক্সট পেয়ে যাচ্ছি। নেক্সট আমরা যে বিদ্রোহ নিয়ে আলোচনা করব, রংপুর বিদ্রোহ। রংপুর বিদ্রোহ নোট ডাউন করে নাও। রংপুর বিদ্রোহ হচ্ছে, দেখো এই রংপুর বিদ্রোহ কোথায়, রংপুর জায়গাটা কোথায়, কে বলবে? বলা উচিত কিন্তু, এই রংপুর জায়গাটা কোথায়, আগে এটা বলো। হ্যাঁ, বাংলাদেশ। বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ, একটি তখন এখন মানে পূর্ববঙ্গ। তাহলে অ্যাকচুয়ালি মানে এটা মানে পূর্ববঙ্গ বলা ঠিক উচিত হবে না, পূর্ববঙ্গের উত্তর পাশ, অর্থাৎ উত্তরবঙ্গের কাছাকাছি। বুঝতে পারলে? উত্তরবঙ্গের কাছে। উত্তরবঙ্গ। তাহলে এইখানে বিদ্রোহটা সূচনা হচ্ছে কত সালে? প্রথম কোশ্চেন সূচনা হচ্ছে কত সালে? লিখে রাখো যে 1780 সালে। ওকে, এই 1780 সালে যে বিদ্রোহটা শুরু হচ্ছে, শুরু করছে কারা? শুরু করছে কিন্তু কৃষকরা। তাই এই বিদ্রোহকেও পরোক্ষভাবে কৃষক বিদ্রোহ বলা যেতে পারে। ঠিক আছে, এইবার ভালো করে শোনো। কিন্তু এই এই যে বিদ্রোহটা, কৃষক বিদ্রোহ বলছি বটে, কিন্তু ডাইরেক্ট কোম্পানির বিরুদ্ধে ছিল না। এই বিদ্রোহটা কৃষক বিদ্রোহ হলেও এই বিদ্রোহটা শুরু হয়েছিল কার বিরুদ্ধে? লিখে রাখো, কোম্পানির। বলো বলো, কেউ বলতে যাচ্ছিলে, বলো। তো একজন ইজারাদার ছিল কোম্পানি, তার হ্যাঁ, বিরুদ্ধে। কে নাম কি? কি কি দেবী বল? সিং। দেবী সিং। দেবী সিং। নোট ডাউন করো, কোম্পানির ইজারাদার, কোম্পানির ইজারাদার দেবী সিং এর বিরুদ্ধে। ওকে, দেবী সিং এর বিরুদ্ধে। ওকে, দেবী সিং কথাটা আনলাইন করে হোক, কোশ্চেন আসে, রংপুর বিদ্রোহ কার বিরুদ্ধে হয়েছিল? ওকে, ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, কোম্পানির ইজারাদার দেবী সিং এর বিরুদ্ধে হচ্ছে। অসুবিধা নেই। স্যার, হ্যাঁ, বলো বলো। ইজারাদার বলতে কি বোঝায়? ইজারাদার কথাটা আগে আলোচনা করেছিলাম, কে বলবে ইজারাদার বলতে কি? আগে ডিসকাস করেছিলাম একটু। বর্ষা বলবে, বলা উচিত, ফরিদুলের বলা উচিত, জয়শ্রী। ইজারাদার বলতে কি, কি মনে হয়? আমি কিন্তু ডিসকাস করেছিলাম যখন ওই ভূমি রাজস্ব নীতি টিথি নিয়ে ডিসকাস করছিলাম, ওই আগের টপিকটার প্রথম অংশে। ইজারাদার বলতে আমরা কি বুঝি? ইজারাদার বলতে তাদেরকেই বুঝি যে যারা হচ্ছে একটা কোনো কোম্পানি, বলতে পারি, বা কোনো শাসক বলতে পারি, শাসক ও কৃষকদের মধ্যে যিনি জমির লিজ নিয়ে সেই জমি থেকে মুনাফা সহ রাজস্ব আদায় করে সেটা কোম্পানির কাছে পৌঁছে দেয়, অর্থাৎ মধ্যস্বত্ব ভোগীরাই ইজারাদার নামে পরিচিত। কথাটা বুঝতে পারলে? হয়েছে? চলো, নেক্সট আমাদের জানার দরকার, নেক্সট আমাদের জানার প্রয়োজন যেটা, যে এই তো বিদ্রোহ বলছি, এই বিদ্রোহ নেতৃত্ব কে দিচ্ছেন? নেতৃত্বের মধ্যে যার নাম সব থেকে গুরুত্বপূর্ণ, নোট ডাউন করে নাও, নূর উদ্দিন শেখ। নূর উদ্দিন শেখ, নূর উদ্দিন শেখ। আর সেকেন্ড নামটা নোট ডাউন করো, জিয়াজি নারায়ণ। জিয়াজি নারায়ণ। ওকে, নেতৃত্বর নাম কিন্তু আমাদের পড়ার প্রয়োজন। অসুবিধা নেই। হ্যাঁ কি না? এর বিদ্রোহের কারণ কি? দেবী সিংহ বা দেবী সিং যাই বলতে পারি, তার কৃষকদের ওপর অত্যাচার ও শোষণ হয়েছে। এই বিদ্রোহ শুরু হচ্ছে রংপুর থেকে, উত্তর ভারতে কিন্তু ছড়িয়ে পড়ে। হ্যাঁ কি না? হচ্ছে। চলো চলো, কিন্তু দেখা যায় যে এই বিদ্রোহ দমনও হয়ে যায়। এই দমন করছে কে? একটা ছোট্ট পয়েন্ট হেডিং করো, দমন। দেখো, যখন বিদ্রোহ কোনো কিছু হয়,
কড়া দমন নীতি কিন্তু সরকার সরকার বলছি তখন সরকার ঠিক নয়, কোম্পানি প্রয়োগ করেছে, দমন কিন্তু হয়ে যায়। দমন হয় কত? 1783 সালে এই বিদ্রোহ দমন করতে সক্ষম হয়। যে সকল ব্যক্তি এই বিদ্রোহ দমন করে তার নাম কি কি? প্রথমেই নোট ডাউন করো, গৌরমোহন চক্রবর্তী। নোট ডাউন করো, গৌরমোহন চক্রবর্তী। ওকে। দ্বিতীয় আমাদের যার নাম আমাদের মনে রাখতে হবে যে গডল্যান্ড। গডল্যান্ড উনি ছিলেন কি? কালেক্টর, রংপুরের কালেক্টর। কালেক্টর। এছাড়া ম্যাকডোনাল্ড। ম্যাকডোনাল্ড কে ছিলেন? তৎকালীন তোমার হচ্ছে সেনাপতি। ম্যাকডোনাল্ড লিখে রাখো, সেনাপতি। এবার তোমাদের মনে হতেই পারে যে গৌরমোহন চক্রবর্তী কে ছিলেন? তৎকালীন জমিদার ছিলেন এবং দেবী সিং এর খুব ক্লোজ বন্ধু ছিলেন। ওকে, হয়েছে? তাহলে দমন করছে গৌরমোহন চক্রবর্তী, কালেক্টর রংপুরের কালেক্টর গডল্যান্ড এবং সেনাপতি ম্যাকডোনাল্ড। হয়েছে? অসুবিধা নেই। চলো নেক্সট আমরা যে বিদ্রোহ নিয়ে আলোচনা করব, নোট ডাউন করে নাও, সন্দ্বীপ বিদ্রোহ। সন্দ্বীপ বিদ্রোহ আমি কোনো পরীক্ষায় সন্দ্বীপ বিদ্রোহ দিয়ে কোশ্চেন আসে লক্ষ্য করিনি, কয়েকটা এনটিপিসির প্র্যাকটিস সেটে দেখেছিলাম। সন্দ্বীপ বিদ্রোহ বলতে মানে কোথায়, এইটি কোশ্চেনটা দেখেছিলাম। সন্দ্বীপ বিদ্রোহ কোথায় কত সালে সূচিত হয় বলতে পারবে? জানো? আগে সাল লেখো, আগে সাল লিখবে, সালের পর হচ্ছে জায়গা লিখবে। সাল লিখে নাও 1769 সাল। আচ্ছা, একটু এটা আমার ভুল ঠিক বলবো না, যদি এই যে এটাকে আমি 1 নম্বর বিদ্রোহ দিই সাল ওয়াই 1763 যেহেতু আছে, তাহলে 2 নম্বর বিদ্রোহ কিন্তু সন্দ্বীপ বিদ্রোহ হওয়া উচিত অ্যাকর্ডিং টু সাল, যে সালের এ অনুযায়ী। আর এটা হচ্ছে 3 নম্বর হওয়া উচিত। তাহলে এই যে 1769 বলা হচ্ছে, এই 1769-এ একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, যে এই সন্দ্বীপ বিদ্রোহ কোথায়, সন্দ্বীপটা কি? সন্দ্বীপ হচ্ছে একটি দ্বীপের নাম, ভালো করে বোঝো। সন্দ্বীপ কিন্তু একটি দ্বীপের নাম। এই দ্বীপটি কোথায়? এই দ্বীপটি বর্তমান বাংলাদেশ, তৎকালীন মানে পূর্ববঙ্গের আহ, একদম বঙ্গোপসাগরের কাছে। লিখে রাখো, নোয়াখালীর নিকট। নোয়াখালীর নিকট সন্দ্বীপ দ্বীপ। নোয়াখালীর নিকট সন্দ্বীপ দ্বীপ। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কোথায়, কত সাল, ইম্পর্টেন্ট হচ্ছে। নেক্সট পয়েন্ট আমাদের জানার দরকার, এই বিদ্রোহের কারণ কি? এই বিদ্রোহের কারণ সেই একই জিনিস, যে হচ্ছে জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে। তাহলে কার বিরুদ্ধে এটা ঘটে? লিখে নাও, যে নামটা ভুলে গেলাম গো, গোকুল 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 ঘোষাল। গোকুল ঘোষাল। ওকে, গোকুল ঘোষালের বিরুদ্ধে। গোকুল ঘোষালের বিরুদ্ধে। ইনি কে ছিলেন? ওই অঞ্চলের জমিদার। এবার এনার বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিলেন, বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? এটাও কিন্তু একটা প্র্যাকটিস সেটা দেখেছিলাম, কোনো পরীক্ষায় আমি লক্ষ্য করিনি, হয়তো দিয়েছিল আমি খেয়াল করিনি, আলাদা ব্যাপার হতে পারে, কিন্তু ওটা দেখিনি। কি লিখে রাখো, যে আবু তোরাব চৌধুরী। আবু তোরাব চৌধুরী। আবু তোরাব চৌধুরীর নেতৃত্বে কৃষকরা কিন্তু বিদ্রোহ ঘোষণা করে। তাহলে এটাও কি? এটাও হচ্ছে ওয়ান টাইপ অফ কৃষক বিদ্রোহ। ওকে, কারণ একটা জিনিস মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গ চিরকালীনই কৃষি প্রধান একটি অঞ্চল বিশেষ। এখানে বেশিরভাগ মানুষ কিন্তু কৃষিকেই ভিত্তি করে তাদের জীবিকা রোজগার করতো, কারণ নদীমাতৃক অঞ্চল। তো কৃষি প্রধান অঞ্চল বলেই কৃষকদের ওপর আর্থসামাজিক পরিস্থিতি ডিপেন্ড করতো, এবং সেই সুযোগে জমিদারদের যে অত্যাচার তার বিরুদ্ধে বিভিন্ন অঞ্চলে কিন্তু বিদ্রোহ হয়েছে। এবং যেহেতু এটা মানে দমন করা প্রয়োজন ছিল, ব্রিটিশ বলবো না, কোম্পানির সেনারা কিন্তু এই বিদ্রোহ দমন করতে সক্ষম হয়। হচ্ছে, এরপরে ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখা প্রয়োজন। এর পরের বিদ্রোহের নাম কি? বিদ্রোহের নাম হচ্ছে পাইক বিদ্রোহ। প্রথমেই প্রশ্ন করব, পাইক বিদ্রোহ কোথায়,
কোন অঞ্চল? সাল বলতে হবে না, অঞ্চলটা বলো। উড়িষ্যা। উড়িষ্যা। পারফেক্ট, সুন্দর সুন্দর, উড়িষ্যা। পাইক বিদ্রোহ হচ্ছে, সরি সরি সরি, এক্সট্রিমলি সরি, কি জঘন্য স্পেলিং লিখেছি। পাইক বিদ্রোহ, পাইক বিদ্রোহ, উড়িষ্যা। আচ্ছা রজত, তোমার বাড়ি উড়িষ্যার কোথায়? বাড়িপাদাতে? না, উড়িষ্যা না, মামা বাড়ি। তোমার মার বাড়ি উড়িষ্যাতে? হ্যাঁ, আচ্ছা, তোমার তাহলে স্কুলিং কোথায়, পড়াশোনা কোথায়? ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পাইক বিদ্রোহ, এই পাইক বিদ্রোহ কত সাল থেকে কত সাল কোথায়? নোট ডাউন করে নাও যে 1804 সাল থেকে 1806 সাল। উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে কিন্তু এই বিদ্রোহ চলতে থাকে। উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে কিন্তু এই বিদ্রোহ চলতে থাকে। ঠিক আছে? এই যে বিদ্রোহ, এই বিদ্রোহর কারণ কি? যখনই কোনো বিদ্রোহ হবে, সেই বিদ্রোহ তো নিশ্চয়ই কোনো কারণ আছে। এখানে কিন্তু বিদ্রোহ, ভালো করে শুনে রাখবে, একটা কারণেই শুরু হয়, সেই ভূমি রাজস্বের বিরুদ্ধে। হয়েছে? এর সঙ্গে একটা কোশ্চেন ডাব্লিউবিসিএস এ আসে, এই যে পাইক, পাইক কথার অর্থ কি? কে বলবে? পাইক কথার অর্থ কি বলা যাবে? রজত বলতে পারবে? আর কি কেউ বলতে পারে? অনিন্দিতা, সুদর্শন, সুচরিতা, কেউ? পাইক কথার অর্থ কি? কি মনে হয়? সিপাই নয়? হ্যাঁ, সিপাই। কাছাকাছি এটা একটা কাছাকাছি। জাতি মনে হয়। না, জাতি নয়, জাতি নয়। এর লিখে রাখো অস্থায়ী সেনা দল। লিখে রাখো অস্থায়ী সৈন্য। ঠিক আছে? যারা সৈন্য নয়, তারা বিশেষ ক্ষেত্রে যদি সেনা দলের মতো তাদেরকে নিয়োগ করা হয়, তাদেরকে পাইক বলা হয়। হয়েছে? চল, এরপরে আমরা একটা জায়গার নাম শুনে থাকবো, সেটা হচ্ছে খুর্দা। খুর্দা জায়গার নাম শুনেছো? উড়িষ্যা খুর্দা একটা জায়গা রয়েছে। ওই খুর্দার জমিদারের বিরুদ্ধে এই এই পাইকরা বিদ্রোহ করে। হচ্ছে, লিখে নাও, লিখে নাও, খুর্দার জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ। জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ, তোমরা কিন্তু ভালো করে পরপর লিখো, বিরুদ্ধে বিদ্রোহ। খুর্দার জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ। পরবর্তী ক্ষেত্রে ওই যে বিদ্রোহটা, এটা হচ্ছে নেতৃত্ব প্রয়োজন বিদ্রোহে। তখন এই নেতৃত্ব দেয় কে? এই নেতৃত্বে, পাইক বিদ্রোহ নেতৃত্বের মধ্যে আমরা দুজনের নাম পড়ব। আমরা দুজনের নাম কিন্তু পড়ব। এক হচ্ছে জগবন্ধু মহাপাত্র, আর একটা বিদ্যাধর মহাপাত্র। নোট ডাউন করো, জগবন্ধু মহাপাত্র আর একটা বিদ্যাধর মহাপাত্র। ওকে, বিদ্যাধর মহাপাত্র। এই দুজনের নাম কিন্তু আমরা দেখতে পাবো। আর পুরী থেকে, পুরী তৎকালীন ভুবনেশ্বর অতটা প্রসিদ্ধ নাম নয়, ওই পুরী, কোনারক অঞ্চল, কটক অঞ্চলে এই বিদ্রোহ কিন্তু চলতে থাকে, এবং পরবর্তী ক্ষেত্রে ব্রিটিশ সেনা কর্তৃক এই বিদ্রোহ দমন হয়ে যায়। এরপরে আমরা যে বিদ্রোহ নিয়ে আলোচনা করব, নোট ডাউন করে নাও, পলিগার বিদ্রোহ। পলিগার বিদ্রোহ, পলিগার বিদ্রোহ। বর্ষার বলা উচিত এই পলিগার বিদ্রোহ কত সাল কোথায়? হ্যাঁ স্যার, এটা হচ্ছে 1792। একটু ভুল হলো। 1700 কত বললে? 92। না, আরেকবার বলো, ইংলিশটা বলো, ইংলিশ বলো, শুনতে পাচ্ছি না, বাংলা অসুবিধা শুনতে। 1792। 92 নয়, তাহলে ঠিক শুনেছি, 92 নয়, একটু ভুল হচ্ছে, একটু ভুল হচ্ছে। এই বিদ্রোহ শুরু হয় 1799 সালে, 1909। ওকে, এই বিদ্রোহ কোথায় শুরু হচ্ছে? এই বিদ্রোহ শুরু হচ্ছে, ভালো করে শুনে রাখো, দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্য। দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্য, মনে রাখা প্রয়োজন। এর সঙ্গে এই কোশ্চেনটা প্রচুর আসে, পলিগার কথার অর্থ কি? যেমন পাইক কথার অর্থ বললাম, পলিগার কথার অর্থ কি? কে বলবে? পলিগার কথার অর্থ কি বলা উচিত? বর্ষার বলা উচিত, জয়শ্রী বলা উচিত, অনিন্দিতা বলা উচিত, সুদর্শন পারবে? স্যার এই স্যার, বিদ্রোহ জমিদার। হুম 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 জমিদার। ঠিক বলতে পারি, মানে অ্যাকচুয়ালি দক্ষিণ ভারতের দ্রাবিডিয়ান ল্যাঙ্গুয়েজে ভূস্বামী বলতে পারি। হ্যাঁ, জমিদার বলা যায়, ভুল কিছু নয়, ভূস্বামী। তাহলে এই পলিগার বিদ্রোহটা কিভাবে কি হচ্ছে?
দেখো ভালো করে শোনো। পলিগার ছিল দক্ষিণ ভারতের বিশেষ ভূস্বামী যারা বিজয়নগর সাম্রাজ্যের জন্য কৃষকদের থেকে ভূমি ও মানে ভূমি রাজস্ব বা যেটাকে এগ্রিকালচারাল ট্যাক্স বলি সেটা কি করতো, সেটা কিন্তু আদায় করতো। হ্যাঁ কি না? ভালো করে শোনো। আদায় করতো। তাহলে ওরা কেন বিদ্রোহ করবে? এইবার দেখো, যেই কোম্পানি চলে এলো, ব্রিটিশ সরকার যেই একটা এস্টাবলিশ আসতে হচ্ছে, এই রাজস্ব আদায় নিয়ে ভূস্বামীদের সঙ্গে গন্ডগোল যে কে আদায় করবে, জমিদাররা আদায় করবে নাকি উম, পলিগাররা আদায় করবে। এই ভূমি রাজস্ব যে তোলা বা ভূমি রাজস্ব যে আদায় করা, এই আদায় করাকে কেন্দ্র করে পলিগার ও ব্রিটিশ সরকারের মধ্যে ঝামেলা। জাস্ট একটা ছোট্ট পয়েন্ট করে নাও যে ভূমি রাজস্ব আদায়কে কেন্দ্র করে, ভূমি রাজস্ব আদায়কে কেন্দ্র করে, আদায়কে কেন্দ্র করে, আদায়কে কেন্দ্র করে, আদায়কে কেন্দ্র করে পলিগার ও ব্রিটিশদের মধ্যে গন্ডগোল, ব্রিটিশদের মধ্যে দ্বন্দ্ব। ওকে, মনে থাকবে কি কারণটা, বুঝতে পারলে? এরপরে ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ। এর নাম বড্ড কঠিন, কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন। এই পলিগার বিদ্রোহের নেতৃত্ব যাকে জনসমক্ষে ব্রিটিশ সরকার ফাঁসি দেয়, নামটা বলতে পারবে? নোট ডাউন করে নাও। একদমই তাই, কোট্টাবোম্মান পাঞ্চালাম কুরুচি। নোট ডাউন করে নাও, কোট্টাবোম্মান, কোট্টাবোম্মান পাঞ্চালাম কুরিচি, পাঞ্চালাম কুরিচি। এনার নাম কিন্তু ইম্পর্টেন্ট। উনি এই পলিগার বিদ্রোহে জমিদার বা ভূস্বামী হিসাবে নেতৃত্ব দেন এবং পরবর্তী ক্ষেত্রে পালিয়ে যেতে, মানে প্রথম ক্ষেত্রে পালিয়ে সক্ষম হলেও ব্রিটিশদের হাতে ধরা পড়ে যান এবং জনসমক্ষে ওনাকে ফাঁসি দেওয়া হয়। হচ্ছে, হ্যাঁ কি না? এরপরে আর একটা ছোট্ট পয়েন্ট করা প্রয়োজন, যেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে। এটা প্রথম পর্যায়ে ফাঁসি দেওয়া হয় বন্ধ, এরপর পলিগার বিদ্রোহের দ্বিতীয় পর্যায়ে 1800 সাল থেকে 1801 সাল পর্যন্ত স্থায়ী হয়। অর্থাৎ এই সময় কয়েকজন নেতার মানে যখন উত্থানের মাধ্যমে এই পলিগার বিদ্রোহ কি হচ্ছে, আরো বেশি শক্তিশালী হচ্ছে। সেই সমস্ত ক্ষেত্রে ওই সমস্ত নেতার উপস্থিতিতে বিদ্রোহ শুধুমাত্র বিজয়নগর সাম্রাজ্য নয়, দক্ষিণ ভারতের বেলারি, কুর্দাপ্পা, কুর্নুল, অনন্তপুর বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ে। ঠিক আছে, চলো তাহলে কয়েকজনের নাম আমাদের খুব গুরুত্বপূর্ণ। ফার্স্টে নোট ডাউন করবে গোপাল নায়েক। সহজ নামটা আমার মনে আছে, নোট ডাউন করে নাও, গোপাল নায়েক। গোপাল নায়েক নাম গুরুত্বপূর্ণ। এরপর লেখা কৃষ্ণাপ্পা নায়েক, কৃষ্ণাপ্পা নায়েক। দেখো একটা জিনিস ভালো করে শুনে রাখবে, আমাদের দেখবে অনেক বাঙালিদের মধ্যে বর্তমানে নায়েক টাইটেল লক্ষ্য করা যায়। নায়েক টাইটেল কিন্তু কখনোই বাঙালি টাইটেল নয়। এই নায়েক টাইটেল মেনলি উড়িষ্যা বা দক্ষিণ ভারতের বিভিন্ন অংশের টাইটেল। বিভিন্ন বহু জেনারেশন ধরে মানে বাংলায় বসবাস করার কারণে এখন এটাকে বাঙালি হিসাবে কনসিডার করা যেতে পারে হয়তো। ওকে, নেক্সট নোট ডাউন করো কেরল বর্মা, কেরল বর্মা। তারপর লিখে রাখো যে মারুদু পান্ডিয়ান, মারুদু পান্ডিয়ান। ওকে, হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিন্তু ইম্পর্টেন্ট, মারুদু পান্ডিয়ান। অসুবিধা নেই, চলো নেক্সট আমাদের যে টপিক নিয়ে ডিসকাস করব। দেখো পলিগার বিদ্রোহ কিন্তু কমপ্লিট। নেক্সট আমরা আর একটা সাউথ ইন্ডিয়ান একটা বিদ্রোহ নিয়ে আলোচনা করব। এই নামটা তোমরা খুব একটা শোনোনি বললেই চলে, যারা এই টপিকটা পড়া হয় তারাই একমাত্র পারবে। সেটা হচ্ছে ভেলুথাম্বি বিদ্রোহ। ভেলুথাম্বি বিদ্রোহ প্রথমেই নোট ডাউন করে, এখান থেকে বেশি পয়েন্ট পড়ার দরকার নেই, যেহেতু টপিকগুলো জাস্ট কোনো মানে বিদ্রোহ যেন ছাড়া না যায় সেই জন্যই এটা জাস্ট বলে রাখছি। ডাব্লিউবিসিএস দিয়ে দেয়
লিখে রাখো বেলুদাম্বি বিদ্রোহ স্থায়ী হয়েছে কত? স্থায়ী হয়েছে 1808 সাল থেকে 1809 সালে। আর এটা কোথায় হয়েছে? এটা হচ্ছে ত্রিবাঙ্কুরে। ত্রিবাঙ্কুরে। এর নেতৃত্বকে, এর নেতৃত্বের নামই কিন্তু বিদ্রোহের নাম। এর নেতৃত্বের নামকে, নেতৃত্বই হচ্ছে ভেলুথাম্বি। ভেলুথাম্বি কিন্তু কোনো জায়গার নাম নয়, নেতার নাম ভেলুথাম্বি। তাহলে এই ভেলুথাম্বি একটু বিদ্রোহ সম্পর্কে বলার দরকার, যে কেন কি ব্যাপারে। লিখে নাও যে, বা একটু শুনে নেওয়া প্রয়োজন। অধীনতামূলক মিত্রনীতি সম্পর্কে মোটামুটি কম বেশি প্রত্যেকের আইডিয়া রয়েছে। এই অধীনতামূলক মিত্রনীতির ঠিক পরবর্তী ক্ষেত্রে একটা ওই অঞ্চলের মানুষের সঙ্গে ব্রিটিশদের একটা ইগো বা একটা ক্ষমতা দখলের লড়াই চলছিলই। তো অধীনতামূলক মিত্রনীতি পরে যখন সমস্ত ক্ষমতা চলে যাচ্ছে ব্রিটিশদের হাতে, সেই সময় আর্থিক বোঝা চাপিয়ে দেওয়ানি ব্যবস্থা অবলুপ্তি হয়ে যায়। সেই সময় যে নেতা, প্রথম থেকে নেতা ছিল, কিছু জমিদারি ছিল সে ভেলুথাম্বির। ভেলুথাম্বি কখনোই ব্রিটিশদের হাতে ধরাতে চায়নি। ওই অধীনতা মিত্র নীতি থেকেই কি করছে, ব্রিটিশদের এগেনস্টে একটা বিদ্রোহ করার চেষ্টা করেছেন। পরবর্তী ক্ষেত্রে ইংরেজের সঙ্গে দ্বন্দ্বে উনি উনি মাথায় আঘাত পান এবং মৃত্যু ঘটে। এর কারণ জাস্ট লিখে রাখো, অধীনতামূলক মিত্রতা নীতিতে সম্মতি প্রদান না করা। জাস্ট লিখে রাখো, অধীনতামূলক মিত্রতা নীতির বিরুদ্ধাচারণ। মিত্রতা নীতির বিরুদ্ধাচারণ। ওকে, জাস্ট এইটুকু পয়েন্ট। আমি জাস্ট কোনো কিভাবে বিদ্রোহগুলো হচ্ছে বা কি ব্যাপার একটু আলোচনা করে নেওয়া প্রয়োজন, তাই আমি বলে রাখছি অধীনতামূলক মিত্রতা নীতির বিরুদ্ধাচারণ। ওকে, নেক্সট আমরা যে বিদ্রোহ নিয়ে আলোচনা করব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে নোট ডাউন করে নেবে, যে পাগলাপন্থী বিদ্রোহ। এর নাম কিন্তু কম বেশি তোমরা শুনেছ, পাগলাপন্থী বিদ্রোহ। বলা যাবে এই পাগলাপন্থী বিদ্রোহ কোথায়, কত সাল, নেতৃত্ব সম্পর্কে কিছু সুদর্শন আইডিয়া আছে? বাংলাদেশে হয়েছিল কিন্তু ময়মনসিংহে। আচ্ছা, সাল বলো, সাল। হ্যাঁ, সাল, প্রথমেই সাল বলা প্রয়োজন। শুরু হয়েছে কত সালে? 1824 সাল। 1824, আর শেষ হচ্ছে 1833। 1833। সুন্দর 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 হয়েছে। কোন অঞ্চলে হয়েছিল লিখে রাখো। অপশানে কিন্তু ময়মনসিংহ ছিল না, রেলের কোশ্চেন এটা। ময়মনসিংহ ছিল না, কিন্তু অবশ্যই ময়মনসিংহ নিকটবর্তী। লিখে রাখো, ময়মনসিংহের শেরপুর অঞ্চলে। এই শেরপুর দিয়ে কিন্তু কোশ্চেন ছিল, শেরপুর অঞ্চল, ময়মনসিংহের শেরপুর অঞ্চল। মনে থাকবে, ময়মনসিংহের শেরপুর অঞ্চল। এর কারণ কি ভালো করে শুনবে। এর ক্ষেত্রে না অনেকগুলো প্রশ্ন বিভিন্ন এতে এসছে, বিভিন্ন পরীক্ষায় এসছে, তাই পরপর পয়েন্টগুলো একটু নোট ডাউন করে নেওয়াটা প্রয়োজন। পরপর পয়েন্ট বলতে, যে কি কারণে এই বিদ্রোহটা হয়েছে, এই বিদ্রোহের কারণ কি কি, ছোট ছোট কয়েকটা পয়েন্ট নোট ডাউন করবে। যেহেতু বঙ্গদেশ বা আমাদের বাংলার প্রেক্ষাপট, তো আমাদের কারণগুলো কিন্তু নিজেদের বুঝতে সুবিধা হবে। প্রথমেই হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন। লিখে নাও, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন। সেক্স লেখো, রাজস্ব। সেই একই কারণ প্রত্যেকটা বিদ্যার ক্ষেত্রে, রাজস্ব বৃদ্ধি। কোম্পানি কর্তৃক উত্তর রাজস্ব বৃদ্ধি এবং রাজস্ব সংক্রান্ত আইনের পরিবর্তন হয়েছে। লিখে রাখো, গ্রামীণ ব্যবস্থা ভেঙে যাওয়া। লিখে নাও, গ্রামীণ ব্যবস্থা ভেঙে পড়া। ওকে, অর্থাৎ সেই সময়ে গ্রাম যেভাবে চলতো, সেটা কিন্তু ব্রিটিশ কোম্পানির কাছে সম্পূর্ণভাবে ওদের নিয়ম কর্তৃক ব্যাপারটা ভেঙে যায়। তাহলে এই যে ভেঙে যাচ্ছে, এটা কিন্তু এই এর বিরুদ্ধে এই বিদ্রোহ শুরু হয়। আর লাস্ট লিখে রাখো, যে ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধ। ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধ, ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধ। তোমার মনে হতে পারে ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধের সঙ্গে এর কি সম্পর্ক? সেই সময় ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধ চলছিল বা শুরু হচ্ছিল। তো এই যুদ্ধের জন্য কর আদায় অর্থাৎ খরচ তোলার ব্যাপারটা ওই ময়মনসিংহের শেরপুর অঞ্চল থেকে শুরু হয়, যার কারণে
ওই অঞ্চলের মানুষ কিন্তু বিদ্রোহ ঘোষণা করে। তাহলে এই যে বিদ্রোহ ঘোষণা করছে, যে এই বিদ্রোহ ঘোষণা করার জন্য নেতৃত্ব প্রয়োজন। নেতৃত্বে কে ছিল বলা যাবে? নেতৃত্বে কে ছিল? স্যার করিম শাহ। করিম শাহ, একদমই তাই। করিম শাহ, সুন্দর। করিম শাহ। করিম শাহ ছাড়াও দেখো, করিম শাহ কিন্তু মানে কি বলবো, একটা ফকির। ফকির করিম শাহ নামে কিন্তু পরিচিত। উনি একটা মানুষের মানে কি বলবো, যে একটা অন্য নিজস্ব মতাদর্শে দীক্ষিত করেন, যাতে মানুষের মধ্যে ভেদাভেদ না থাকে, ব্যাপারটা এরকম ভাবে করেন। এই করিম শাহ যখন নেতৃত্বে বিদ্রোহটা ছিল, তখন এই বিদ্রোহটা ছিল ধর্মীয় বিদ্রোহ বলবো না, ধর্মীয় আন্দোলন টাইপ ছিল। ওকে, ওনার পুত্র নাম বলতে পারবে? টিপু শাহ। টিপু টিপু শাহ, এই টিপু শাহের নেতৃত্বে যখন বিদ্রোহটা এলো, তখনই এই বিদ্রোহটাকে পাগলাপন্থী বিদ্রোহ বলা হয়। ওকে, ভালো করে ব্যাপারটা শোনো। তখনই কিন্তু বিদ্রোহটাকে পাগলাপন্থী বিদ্রোহ বলা হচ্ছে। ওকে, মনে রাখা উচিত। হচ্ছে হ্যাঁ কি না? চলো ভালো করে শুনবে। এই এমন একটা বিদ্রোহ, যে বিদ্রোহে প্রথম বিভিন্ন উপজাতিরা যোগ দেয়। বিভিন্ন উপজাতিরা যোগ দেয়। উপজাতি বলতে কি, ওই অংশে কোন কোন উপজাতি বর্তমান? দুটো উপজাতির নাম মনে রাখো, একটা গারো আর একটা হাড়ি। গারো ও হাড়ি, ওকে, উপজাতি যোগদান করে। লেখা হয়েছে, প্রত্যেকে ঠিকঠাক লিখতে পারছো? লেখা লিখে নিও কিন্তু, কোনো কোনো একদম কোনো পয়েন্ট কিন্তু মিস করো না। লেখা হয়েছে, প্রত্যেকে রেসপন্স করো। চলো, পাগলাপন্থী বিদ্রোহের পরে সন্দীপ বিদ্রোহ পেজটা কোনটা বলো, কোনটা বলো? আচ্ছা, লিখেছো? হয়েছে, লেখা হয়েছে মোটামুটি। হ্যাঁ স্যার। সন্দীপ বিদ্রোহের পেজ এটা দেখে নাও। হ্যাঁ স্যার, হয়ে গেছে। হচ্ছে, চল নেক্সট। আর দুটো বিদ্রোহ করে আজ ক্লাস স্টপ রাখবো, সেকেন্ড অংশ ডিসকাস করবো পরের দিন। নোট ডাউন করে নাও, যে হচ্ছে বেরেলি বিদ্রোহ। বেরেলি বিদ্রোহ, দেখো বেরেলি বিদ্রোহ কোন জায়গা, কত সাল, কারো কোনো আইডিয়া থাকলে হ্যাঁ স্যার, এটা 1816-তে হয়েছিল উত্তরপ্রদেশে। সুন্দর উত্তরপ্রদেশ স্যার। হ্যাঁ, সুন্দর সুন্দর, ভেরি গুড, পারফেক্ট। 1816 সাল, 1816 সালে হয়েছিল। আর হচ্ছে ইউপিতে হয়েছিল। ইউপি, উত্তরপ্রদেশ। দেখো ইউপি তো বুঝলাম, ইউপির মধ্যে কোন কোন জায়গায় এই বিদ্রোহ দেখা যায়? ভালো করে শুনে রাখো, এই বিদ্রোহ সশস্ত্র ছিল। ভালো করে শুনে রাখো, এটা প্রথম একটা সশস্ত্র বিদ্রোহ বলতে পারি। ইউপির কোন কোন জায়গায়? ইউপির তিনটে জায়গার নাম কিন্তু গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে রামপুর, একটা রামপুর, একটা নোট ডাউন করে রাখো, শাহজাহানপুর, শাহজাহানপুর আর আলিগড়। ওকে, নেক্সট নোট ডাউন করবে নেতৃত্ব। এই নেতৃত্ব দিয়ে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএস এর পিভিএসএস এর কোশ্চেন। নেতৃত্ব, কে নেতৃত্বে দেয়? মুফতি মোহাম্মদ। মুফতি মোহাম্মদ। ফুল আরেকটু বলো, আরেকটু বলো ফুল ফর্ম আরেকটু। মুফতি মোহাম্মদ মুফতি মোহাম্মদ আইওয়াজ। আইওয়াজ, ভেরি গুড, সুন্দর। নোট ডাউন করো, মুফতি মোহাম্মদ আইওয়াজ। মুফতি মোহাম্মদ আইওয়াজ। ওকে, নেতৃত্ব দেন। এই যে নেতৃত্ব দেওয়ার কথা হচ্ছে, এই নেতৃত্বের ব্যাপারটা মানে এটা কিসের জন্য? এই বিদ্রোহটা কিভাবে শুরু হয়, বেরেলি বিদ্রোহ? ভালো করে শুনবে, ইসলাম ধর্মের মর্যাদা রক্ষার্থে, ভালো করে শুনবে, এই বিদ্রোহ শুরু হয়। ওনার মনে হয়েছিল, মুফতি মোহাম্মদ আইওয়াজের মনে হয়েছিল, যে কোম্পানির শাসনে বা ব্রিটিশ সরকারের শাসনে ইসলাম ধর্মের যে মর্যাদা, যে গৌরব, এটা কিন্তু ধীরে ধীরে লোপ পাচ্ছিল। আর হ্যাঁ, এটাও শুরু হয়েছিল ওই সময় খ্রিস্টান মিশনারির দ্বারা বিভিন্ন ভারতের গ্রামগঞ্জে একটা মানুষকে ম্যানুপুলেট করা, যাতে মানুষ খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়। ওই ট্রেন্ডটা এই সময় থেকে স্টার্ট হচ্ছিল, যার বিরুদ্ধে মুফতি মোহাম্মদ আইওয়াজ এই বিদ্রোহ ডাক দেন। এবং 1833 সালে, একটু লিখে রাখা প্রয়োজন, এখান থেকে 1833 সাল পর্যন্ত এই বিদ্রোহ চলে। এবং 1833-এ এই বিদ্রোহ ইংরেজ বাহিনী দমন করতে
সক্ষম হয়। হচ্ছে নেক্সট অর্থাৎ লাস্ট আমরা আজকের জন্য যে বিদ্রোহ পড়ব, লিখে রাখো বাখরগঞ্জ বিদ্রোহ। বাখরগঞ্জ বিদ্রোহ। দেখো একটা জিনিস বলে দিই আমি, আজকেই সিলেবাস বলে দিচ্ছি ক্লাস শেষের পর রাত্রিবেলা। এই রোববারের মক টেস্ট কিন্তু শুধু ইতিহাস, অন্য এত সাবজেক্ট নেব না, শুধু ইতিহাস। দেখো যাদের বয়স অনেকটা পেরিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, তারা রেল ছাড়া কিন্তু আর একটা স্কোপ দিয়ে দিচ্ছে, সেটা পরের বছর ক্লার্কশিপের পরীক্ষা। আমি বারবার বলছি, এই রকম ভাবে মানে আমি যেভাবে বলছি, এটা যদি দেখো ক্লার্কশিপ পরীক্ষায় কিন্তু খুব সমস্যা হবে না। যারা এবছর ক্লার্কশিপ দিয়েছো তারা কিন্তু অনেকেই জানো যে ক্লার্কশিপ পরীক্ষার স্ট্যান্ডার্ড কিরকম আসে। একটু ভালো করে করলে কিন্তু পারা যাবে। বাখরগঞ্জ বিদ্রোহ কত সাল? 1792 সাল। কোথায় হচ্ছে বিদ্রোহটা বলা যাবে? হচ্ছে কোথায়? ও বাখরগঞ্জ। বাংলাদেশে। বাখরগঞ্জ, হ্যাঁ একদমই তাই। নোট ডাউন করো। বাংলাদেশ কোথায় এখন বলা ঠিক নয়, বাখরগঞ্জে। এইখানে কিসের বিরুদ্ধে বিদ্রোহ? জমিদারের যে লোকজন জোর করে রাজস্ব আদায় করতে গেলে তখন কি জমিদারদের বিরুদ্ধে এই একটা ফকিরের নাম হচ্ছে বোলাকি শাহ, ওনার বিদ্রোহ শুরু হয়, যা পরবর্তীতে থেকে গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে, যেটাই ইতিহাসে বাখরগঞ্জ বিদ্রোহ নামে পরিচিত। তাহলে নেতৃত্বের নাম কি? নেতৃত্বের নাম নোট ডাউন করে রাখো, বোলাকি শাহ। হচ্ছে অসুবিধা নেই, ভালো করে শুনবে, খুব ইম্পর্টেন্ট। পরবর্তী ক্ষেত্রে ইংরেজ যে সিপাহীরা, তার সঙ্গে জমিদারের সিপাহীরা এই যে বোলাকি শাহের যে দুর্গ ধ্বংস করেন, এবং এর মাধ্যমে কি হয়ে যায়? এর মাধ্যমে এই বিদ্রোহ ধামাচাপা পড়ে যায়। ঠিক আছে, দেখো এতটা মোটামুটি আলোচনা করলাম। নেক্সট দিন ক্লাসে কি ডিসকাস করব? নেক্সট দিন ডিসকাস করব উপজাতি বিদ্রোহ। দুটো পার্ট বাকি থাকছে, একটা উপজাতি বিদ্রোহ আর একটা হচ্ছে কৃষক বিদ্রোহ। এই উপজাতি বিদ্রোহ টপিকগুলো একটু আমাদের আলোচনা করে নেওয়া প্রয়োজন। অর্থাৎ উপজাতি বিদ্রোহের মধ্যে কি কি রয়েছে, কি কি ব্যাপার। তাহলে দেখো উপজাতি বিদ্রোহের মধ্যে বিশেষ কিছু সিলেবাসে যেগুলো রয়েছে, প্রথমে নোট ডাউন করো চুয়াড় বিদ্রোহ। চুয়াড় বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহের পরে আমায় জানার প্রয়োজন কোল বিদ্রোহ। নাম মোটামুটি শোনা। কোলের পর নোট ডাউন করবে সাঁওতাল বিদ্রোহ, এটাও আমরা জানা। সাঁওতালের পর হচ্ছে ওয়াহাবি বিদ্রোহ। ওকে, ওয়াহাবি বিদ্রোহ। এই ওয়াহাবি বিদ্রোহ কিন্তু বাংলায় আলাদা, বাইরে আলাদা। ঠিক আছে, আমরা কিন্তু এটা পরে দুটো ভাগ করে করব। এবার এরপরে করবো ফরাজি বিদ্রোহ। এই ফরাজি বিদ্রোহটাকে অনেকে উপাধি বিদ্রোহ রাখতেও পারে, নাও পারে। এই উপাধি বিদ্রোহ ডিসকাস করব। আর ডিসকাস করব কৃষক বিদ্রোহ। প্রপার যে কৃষক বিদ্রোহ, কৃষি আন্দোলনকে লক্ষ্য করে এই কৃষক বিদ্রোহের মধ্যে যে বিদ্রোহের নাম সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা কি বলতো? নীল বিদ্রোহ। একদমই তাই। নীল বিদ্রোহ বাদ দিয়ে যেটা আছে যে পাবনা বিদ্রোহ। ওকে, পাবনা বিদ্রোহ, এটাও কিন্তু জমিদারি খাজনার বিরুদ্ধে পাবনা বিদ্রোহ হয়। বুঝতে পারলে? দেখো মোটামুটি এই সমস্ত এই ব্যাপারগুলো কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও বিভিন্ন আরো কিছু বিদ্রোহ রয়েছে বিহার, বাংলা, উত্তরপ্রদেশে কিছু বিদ্রোহ দেখা যায়। তারপরে লাস্টে আমরা ডিসকাস করে নেব যে ভারতের বিভিন্ন অঞ্চল জুড়ে যে বিদ্রোহগুলো চলে, রামসি বিদ্রোহ, গাতকরি বিদ্রোহ, কুকা বিদ্রোহ, শতবন্দী বিদ্রোহ, তারপরে নাইক দাস বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, এগুলো পর্ব। রম্পা বিদ্রোহ WBCS 2021-এর কোশ্চেন। মোপলা বিদ্রোহ, অরণ্য সত্যাগ্রহ, এগুলো পরের দিন ছোট ছোট করে আলোচনা করব। মেন যে পার্টটা দরকার ছিল, মেন যে পার্ট বলতে যেটা হচ্ছে প্রধান যে বিদ্রোহ, সেই বিদ্রোহগুলো আমাদের আলোচনা হয়ে গেছে, যেটা প্রথমের দিকে। এরপরে আমরা আলোচনা করে নেবো খুব তাড়াতাড়ি পরের দিন ক্লাসে পাঁচটা উপজাতি বিদ্রোহ, উপজাতি বিদ্রোহের পরে কৃষক বিদ্রোহ, কৃষক বিদ্রোহের পরে ছোট ছোট শুধুমাত্র বিদ্রোহ আন্দোলন, সাল, নেতা করলে মোটামুটি আমাদের এই টপিকটা কমপ্লিট। হ্যাঁ বলো। উপজাতি বিদ্রোহের মধ্যে মুন্ডা বিদ্রোহ করবে না? কোনটা বলো? না দেখো, মুন্ডা বিদ্রোহের যে ব্যাপারটা না, ওটা হচ্ছে বিরসা মুন্ডার নেতৃত্বে যেটা বিদ্রোহ, এটা আমরা সাঁওতাল বিদ্রোহের আন্ডারে লিখে নেবো।
ঠিক আছে? আমরা সাঁওতাল বিদ্রোহ যখন লিখবো ওর সঙ্গে লিখে নেবো, কারণ সাঁওতাল বিদ্রোহ 1855 আর মুন্ডা বিদ্রোহ একদম 1899 90-এর দশক প্রায়, ওটাকে ওর মন্ডে লিখে নেবো, বুঝতে পারলে? তবে ওটা আমি ভেবেছিলাম যে ওই যেগুলো বিদ্রোহ যেগুলো তেমন কোনো ইনফরমেশন নেই যে উপজাতি বিদ্রোহগুলোর, সেগুলো আলাদা করে লিখবো। ঠিক আছে? আমি এই 4টি উপজাতি বিদ্রোহ প্রধান, এছাড়া আরো কিন্তু আছে, আরো প্রায় 7-8টা আছে। নাইক দাস বিদ্রোহ, ওটা উপজাতি বিদ্রোহ, খোন্দ বিদ্রোহ, বিজলিয়া বিদ্রোহ, কুকা বিদ্রোহ, এগুলো প্রত্যেক কিন্তু উপজাতি বিদ্রোহ। ওটা একটা কলাম করে জাস্ট লিখিয়ে দেবো বিদ্রোহের নাম, নেতৃত্ব, কোন জায়গায় ঘটে, আর ক সাল থেকে ক সাল। ঠিক আছে? চল, ঠিক আছে। আজকে এতটাই। আর রোববার দিন শুধু ইতিহাসের ওপর আমরা পরীক্ষা নেব। ওকে, চল, এতটাই আজকে।